তুমি কি জানো কুংফুৎসু, সিকিম, ইকিং, লুচুং ইত্যাদি বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটিতে আমরা কনফুসিয়াস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। থাকছে অনেক অজানা তথ্য এবং নতুন নতুন বিষয়, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা আজকে খুব মজাদার বিষয় নিয়ে আলোচনা করব। একেবারে চীন দেশে যে কনফুসীয় মতাদর্শ তা নিয়ে থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু মনোজ্ঞ আলোচনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। দেখো, কনফুসিয়াস নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের বেশ কিছু তথ্য জেনে নিতে লাগবে। কি কি তথ্য তা আমরা জেনে নিচ্ছি। দেখো, নাম্বার 1, এই যে আমরা বলছি কনফুসিয়াস, এই কনফুসিয়াস হলো একটি লাতিন শব্দ। কি শব্দ? লাতিন শব্দ। তাহলে কনফুসিয়াসের প্রকৃত নাম কি? দেখো, কনফুসিয়াসের প্রকৃত নাম চৈনিক ভাষায় হলো কুংফুৎসু, অর্থাৎ যেটা আমি প্রথমেই বললাম যে কুংফুৎসু কে, তাহলে কুংফুৎসু হলেন কনফুসিয়াস। চৈনিক ভাষায় তার প্রকৃত নাম কুংফুৎসু, কিন্তু তাকে আমরা চিনি কি বলে? কনফুসিয়াস বলে। ওকে, তাহলে কনফুসিয়াস কি ওয়ার্ড? লাতিন ওয়ার্ড। দেখো, পড়াটা এখানেই হয়ে যাবে যদি তুমি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তুমি টেক্সট বইটা জাস্ট একবার রিডিং করবে, তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে সমস্ত বিষয়। দেখো, এরপরে এই কুংফুৎসু শব্দের অর্থ কি? মহাপ্রভু কুং। কিরাম? মহাপ্রভু কুং, অর্থাৎ কুংফুৎসু শব্দের অর্থ হলো মহাপ্রভু। এরপরে দেখো, কনফুসিয়াসের ইতিহাস, তার জীবন বৃত্তান্ত, তার ধর্মীয় তথ্য, তার দার্শনিক মতবাদ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে জানতে গেলে আমাদের বেশ কিছু ইতিহাসের উপাদানের উপর নির্ভর করতে হয়। এরকম উপাদান হলো কি কি? দেখো, লুইউ বা কনফুসিয়াসের বচন সংগ্রহ, বা যার আরেক নাম দ্য অ্যানালিটিক্স। তাহলে কনফুসিয়াসের জীবন বৃত্তান্ত নিয়ে জানতে গেলে বেশ কয়েকটি আমাদের গ্রন্থের উপর নির্ভর করতে হয়। এর মধ্যে আমরা দুটি জনপ্রিয় গ্রন্থ লিখেছি, একাধিক গ্রন্থ রয়েছে, তার মধ্যে আমরা 1 নম্বর জানছি কি? লুইউ বা কনফুসিয়াসের বচন সংগ্রহ বা দ্য অ্যানালিটিক্স। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ এই গ্রন্থে কনফুসিয়াস যিনি গুরু এবং তার শিষ্য, অর্থাৎ গুরু শিষ্যের মধ্যে একটি প্রশ্ন উত্তর পদ্ধতি এবং যুক্তি ও তর্ক বিতর্কের আমরা উল্লেখ পাই। অর্থাৎ তার শিষ্য তাকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছেন কনফুসিয়াসকে, অর্থাৎ গুরুকে, গুরু তার প্রদুত্তরে কিছু ব্যাখ্যা দিচ্ছেন। তাহলে যুক্তি তর্কের ভিত্তিতে, ন্যায় দর্শনের ভিত্তিতে এই গ্রন্থটি একটি অত্যন্ত জনপ্রিয় গ্রন্থ। তাই চৈনিক ইতিহাসের উপাদানের নিরিখে এই গ্রন্থটিকে বলা হয় কি? কনফুসীয় বাইবেল। তাহলে কেন বলা হয়? কারণ এখানে কনফুসিয়াসের আর তার শিষ্যের মধ্যে যে পরস্পর কথোপকথন, তাদের পরস্পরের যুক্তি, ন্যায় দর্শন এই বিষয়গুলো তুলে ধরা হয়েছিল বলেই এই দ্য অ্যানালিটিক্স গ্রন্থটিকে বলা হয় কনফুসীয় বাইবেল। আশা করি বুঝতে পেরেছি। দ্বিতীয়ত, আরেকটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ দ্য স্প্রিং অ্যান্ড অটাম অ্যানালস, অর্থাৎ যার বাংলায় বসন্ত শারদীয় বিবরণ। অর্থাৎ তাহলে কনফুসিয়াসের জীবন বৃত্তান্ত জানতে গেলে কিন্তু আমাদের এই গ্রন্থটির উপর নির্ভর করতে হয়। কি গ্রন্থটার নাম? দ্য স্প্রিং অ্যান্ড অটাম অ্যানালস। ওকে, এই গ্রন্থে আমরা কি পাই? এই গ্রন্থে আমরা লু রাজ্যের ইতিবৃত্তান্ত পাই। কি রাজ্য? লু রাজ্য। লু রাজ্য কোথায়? চীন দেশে। এই লু রাজ্যে কি জানা যায়? লু রাজ্যে যে কনফুসিয়াসের জীবন বৃত্তান্ত, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে জীবন অতিবাহিত করেছিলেন, লু রাজ্যের পারস্পরিক সামাজিক মেলবন্ধন, সেখানকার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থা সম্বন্ধে আমরা জানতে পারি। কোন গ্রন্থে? দ্য স্প্রিং অ্যান্ড অটাম অ্যানালস। আশা করি আমি বুঝতে পেরেছি। এরপরে দেখো, আমরা সরাসরি চলে যাচ্ছি যে কনফুসিয়াসের জীবন ও কর্ম, তার জন্ম, তার ইতিবৃত্তান্ত। দেখো, কনফুসিয়াস মূলত জন্মগ্রহণ করেছিলেন 551 খ্রিস্টপূর্বাব্দে চৌ বংশের রাজত্বকালে চীন দেশের শান্তুং প্রদেশে। ভালো করে শুনবি, চীন দেশের শান্তুং প্রদেশের লু রাজ্যে। কোন রাজ্য? লু রাজ্য বা লু প্রদেশে। তাহলে কনফুসিয়াস কবে জন্মগ্রহণ করলেন? 551 খ্রিস্টপূর্বাব্দে। কোন বংশের রাজত্বকালে? চৌ বংশের রাজত্বকালে। কোথায়? শান্তুং প্রদেশে লু নামক রাজ্যে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবার তিনি জন্মগ্রহণ করেছিলেন এক অভিজাত রাজ পরিবারে। তার পিতার নাম কি? তার পিতার নাম হলো সিউলিয়ান। মোস্ট ইম্পর্টেন্ট, তার পিতা হলেন সিউলিয়ান। তিনি একজন অভিজাত পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের বংশধর ছিলেন। কিন্তু অভিজাত পরিবারের বংশধর থাকলেও তাদের জীবন বৃত্তান্ত ছিল নিতান্তই দরিদ্র। অর্থাৎ
তাদের দারিদ্রতার মধ্য দিয়ে জীবন কাটাতে হয়েছিল। অভিজাত পরিবার হলো তিনি ছিলেন দাস মালিক, আশা করি বোঝাতে পেরেছি। তার মাতা ছিলেন চেনসাই, তিনি কি তার মাতা ছিলেন ইয়েন বংশের, কত কিছু জানতে লাগবে না, শুধু জেনে রাখো। তার পিতা ছিলেন শিউলিয়ান, তার মাতা ছিলেন চেনসাই। ওকে, এরপর দেখো তার পিতার মধ্যে একটা কিছু চাহিদা ছিল যে আমরা দরিদ্র হলেও কি হবে, আমার সন্তান অর্থাৎ কনফুসিয়াসকে ভবিষ্যতে একজন সুশিক্ষিত, একজন দক্ষ দার্শনিক করে তুলব। তাই তার পিতা তার পড়াশোনার দিক থেকে কোনো রকম অভাব অনটনকে গুরুত্ব দেননি। সব সময় তার সন্তান অর্থাৎ কনফুসিয়াসকে চাহিদা জগিয়েছিলেন, তাকে নানা রকমভাবে সাহায্য করেছিলেন। কনফুসিয়াস ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ছিলেন, তার পড়াশোনার প্রতি অগাধ ভালোবাসা ছিল। কনফুসিয়াসের ছোট থেকে একটি আকাঙ্ক্ষা ছিল, জেদ ছিল, ইচ্ছে ছিল যে কি সে বড় হয়ে একজন রাজ পরিবারের অর্থাৎ চীনের রাজবংশের একজন বড় উচ্চপদস্থ রাজকর্মচারী হবে। এটা কনফুসিয়াসের ছোট থেকেই একটি আকাঙ্ক্ষা ছিল, তার মধ্যে ইচ্ছে ছিল, তার মধ্যে চাহিদা ছিল, জেদ ছিল। ওকে, তাই কনফুসিয়াস ছোট থেকে অত্যন্ত মেধাবী ছিলেন, তার পড়াশোনার প্রতি অগাধ পাণ্ডিত্য আমরা লক্ষ্য করতে পারি। এবার দেখো কনফুসিয়াসের জীবন বৃত্তান্ত নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে প্রথমত আমরা কি দেখবো, দেখো কনফুসিয়াস যখন তিনি তার জীবন কর্মে প্রবেশ করলেন তখন কিন্তু একজন নিম্ন পদস্থ রাজ কর্মচারী হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এরপরে তিনি কি করেছিলেন, তিনি শস্য ঘর অর্থাৎ গুদাম ঘর দেখাশোনার দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীকালে মাঝে মাঝে তিনি ষাঁড় ও ভেড়াও পালন করেছিলেন, অর্থাৎ তার পশুপালনের প্রতিও একটি ভালোবাসা ছিল, এটিও আমরা জানতে পারি। এরপরে পরবর্তীতে মাত্র 19 বছর বয়সে, কত 19 বছর বয়সে তার বিবাহ হয় কিউয়ান নামক একজন মহিলার সাথে। কি নাম? কিউয়ান নামক এক মহিলার সাথে। তাদের পুত্র সন্তানের নাম কি ছিল? তাদের পুত্র সন্তানের নাম ছিল কংলি। কি নাম? কংলি। ওকে, এরপরে 22 বছর বয়সে অর্থাৎ 19 বছর বয়সে বিবাহ করলেন। 22 বছর বয়সে তিনি বিদ্যালয় স্থাপন করেছিলেন, কিসের জন্য? শিক্ষার জন্য। এরপরে তিনি কি করেছিলেন, সেই যে লু রাজ্য ছিল অর্থাৎ যেখানে তার জন্ম, সেই লু রাজ্যে তিনি পুলিশ বিভাগের কর্মচারী পদে নিযুক্ত ছিলেন। পরবর্তীকালে তিনি সেই লু রাজ্যের প্রধান বিচারপতি এবং তারপরে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন। অর্থাৎ তার কর্মজীবনটি শুরু হয়েছিল একজন নিম্নপদস্থ রাজ কর্মচারী হিসাবে, তারপর তিনি গুদামঘর দেখাশোনা করলেন, শস্যাগার দেখাশোনা করলেন, এরপর তিনি কি করলেন, ভেড়া ও ষাঁড় পালন করেছিলেন। পাশাপাশি তিনি কি করেছিলেন, তিনি পুলিশ বিভাগের কর্মচারী হিসেবে নিযুক্ত ছিলেন। পরবর্তীকালে তিনি কি প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন। সর্বশেষে তিনি প্রধানমন্ত্রী পদেও নিযুক্ত হলেন, অর্থাৎ কে? আমাদের কনফুসিয়াস। ওকে, এরপরে দেখো তিনি 68 বছর বয়সে, অর্থাৎ এর মধ্যে আরেকটি ঘটনা আমি বলে দিচ্ছি, 23 বছর বয়সে অর্থাৎ 23, এই 23 বছর বয়সে তার মা মারা যায়, অর্থাৎ মাতৃবিয়োগ হয়। এই মারা যাওয়ার ফলে কি ঘটে, তখনকার সময়ে চীন দেশের কথা অনুযায়ী 3 বছর, কত বছর? 3 বছর তাকে শোক পালন করতে হয়েছিল, 3 ইয়ার্স। এরপর তার জীবনে এক আমূল পরিবর্তন আসে। তিনি নানা রকমভাবে ক্ষতবিক্ষত হন, তার যে দর্শন সেই দর্শনের প্রচার শুরু করেন। পরবর্তীকালে কি তিনি 68 বছর বয়সে, 68 ইয়ার বয়সে তিনি সিদ্ধান্ত নেন যে এবার তিনি বাড়িতেই তার অবসর জীবনযাপন করবেন। এরই মধ্যে 68 বছর বয়সের তার কিছুকাল পরে তার যে শিষ্য ছিল এবং তার যে সন্তান ছিল অর্থাৎ কংলি, তার শিষ্য এবং সন্তানের মৃত্যু হয়ে যায়। এর ফলে তিনি গভীরভাবে শোকগ্রস্ত হয়ে পড়েন। পরবর্তীকালে তিনি 72 থেকে 73 বছর বয়সে 479 খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যু হয়। অর্থাৎ তার জীবন ও কর্ম এভাবেই অতিবাহিত হয়। ওকে, আশা করি আমি বুঝতে পেরেছি। এরপরে দেখো আমরা পরবর্তীতে কনফুসিয়াস মতাদর্শ বা তার দর্শন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো এই কনফুসিয়াস মতাদর্শ বা দর্শন কিন্তু একটি ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করা সম্ভব নয়, আমি প্রথমেই বলে দিচ্ছি। কারণ কনফুসিয়াস মতাদর্শ দর্শন অনেক বড়, অনেক কিছু বিষয় রয়েছে, সব তোমাকে জানতে লাগবে। আর যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমার কাছে সব ক্লিয়ার করে দেবো, একেবারে জলের মতো পরিষ্কার করে দেবো। আমরা আজকে মূলত 3টি টপিক নিয়ে আলোচনা করবো কনফুসিয়াসের মতাদর্শ দর্শন নিয়ে। পরবর্তী ভিডিওটিতে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবো, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। এখান থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে যে কনফুসিয়াসের দর্শন বা মতাদর্শ বা মতবাদ কি। দেখো, নম্বর 1, কনফুসিয়াস ছিলেন প্রাচীন চীনের একজন নীতি শিক্ষক, একজন দার্শনিক, একজন রাজনীতিবিদ, একজন ধর্ম প্রচারক।
কিন্তু মজাদার বিষয় হলো তিনি ধর্ম প্রচার হলেও তিনি কিন্তু কোনো ধর্ম প্রচার করেননি, আশা করি বুঝতে পেরেছি। তাহলে তার নীতি দর্শন, তার দার্শনিক চিন্তাভাবনা গভীরভাবে চীনকে প্রভাবিত করেছিল, অর্থাৎ চীনের মানুষদের মধ্যে হতাশা দুর্দশাগ্রস্ত থেকে রক্ষা করে এক নতুন আশার আলো জুগিয়েছিল তার দার্শনিক মতাদর্শ, তার মতবাদ। দেখো তার এই দার্শনিক মতাদর্শ কিন্তু কনফুসিয়াস বা কনফুসীয় মতবাদ বা দর্শন নামে পরিচিত। সর্বপ্রথম তিনি একাধিক দর্শনের ব্যাখ্যা দিয়েছেন, তিনি একাধিক মতবাদ দিয়েছেন। তার মধ্যে আমরা নাম্বার 1-এ আসি, নৈতিক আদর্শ বা লি। এই নৈতিক আদর্শ বা লি কি জানতে লাগে? কনফুসিয়াসের যে নীতিগত আদর্শগুলি ছিল তাকেই বলা হয় লি। আশা করি বুঝতে পেরেছি, LI ইংলিশে। ওকে, এবার দেখো তার এই নৈতিক আদর্শগুলি কি ছিল? এক, দান। দ্বিতীয়ত সুচিতা অর্থাৎ সুচিন্তা, জ্ঞান, ন্যায়বোধ, বিশ্বাস। অর্থাৎ তিনি মূলত মানুষের মধ্যে পারস্পরিক মেলবন্ধন, পারস্পরিক সম্প্রীতির জায়গা নিয়েছিলেন। এছাড়াও তিনি কি করেছিলেন? সামাজিক সুরক্ষার দিকটি গুরুত্ব দিয়েছিলেন এবং উন্নত সমাজ জীবন যাপনের প্রতিও তিনি গুরুত্ব দিয়েছিলেন। অর্থাৎ তার মূল লক্ষ্যই ছিল সমাজের মধ্যে যাতে কোনো ভেদাভেদ না থাকে, পরস্পর মেলামেশার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে পারে এবং উন্নততর যাতে মানুষজন সমাজে তাদের জীবনকে নিয়ে এগিয়ে যেতে পারে। ওকে, এরপরে কনফুসীয় মতাদর্শের গুণাবলী ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? কারণ তিনি তার মতাদর্শের মতে অর্থাৎ কনফুসিয়াসের মতে 6টি গুণাবলীর আমরা পরিচয় পাই। 6 ভীষণ গুরুত্বপূর্ণ। কি কি? নাম্বার 1, সু মানেই হলো পরের স্বার্থ। অর্থাৎ মনে রাখার সুবিধার্থে বলি, এখানকার দন্তাশয় সু আর এখানকার দন্তাশয় ব, অর্থাৎ সু মানেই হলো পরের স্বার্থ। দ্বিতীয়ত জেন। দেখো জেন মানে কি? জেন মানে হলো মানবিক আদর্শ, অর্থাৎ মানবিকতার দিক থেকে যে আমাদের আদর্শগুলি সেটি। তৃতীয়ত ই হলো কি? সত্যনিষ্ঠা, অর্থাৎ সত্যের প্রতি আমাদের সব সময় নিষ্ঠবান থাকতে লাগবে। ওকে, অর্থাৎ যেরকমভাবে সত্য যে কঠিন, আমাদের কিন্তু কঠিনকেই ভালোবাসতে লাগবে, তো সত্যকেই ভালোবাসতে লাগবে। সত্য কঠিন হলো তাকেই মেনে নিতে লাগবে, তাই হচ্ছে সত্যনিষ্ঠা। লি হলো স্বাধীনতা। ওকে, লি হলো কি? স্বাধীনতা। সিন হলো আন্তরিকতার আদর্শ, অর্থাৎ আমাদের একে অপরের প্রতি আন্তরিক হতে লাগবে। অন্যের দুঃখে আমাদেরও কিন্তু সেই দুঃখটা উপভোগ করতে লাগবে। ওকে, উপভোগ করতেই লাগবে। নেক্সট চি হলো প্রজ্ঞা, অর্থাৎ আমাদের অসীম জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী হতে লাগবে। কগনিটিভ দিক থেকে আমাদের মস্তিষ্কের মধ্য দিয়ে যে প্রচুর জ্ঞানের ভান্ডার গড়ে তুলতে লাগবে। তাহলে তার মতাদর্শ হলো 6টি, আমরা একেবারে ক্লিয়ার করে নেব, এখানেই পড়া হয়ে যাবে। এক, সু হলো কি? পরের স্বার্থ। দ্বিতীয়ত জেন হলো কি? মানবিক আদর্শ, মানবিকতার আদর্শ। ই হলো কি? সত্যনিষ্ঠা। লি হলো কি? স্বাধীনতা। সিন হলো কি? আন্তরিকতার আদর্শ। আর কি? চি হলো কি? প্রজ্ঞা। চি মানে কি? প্রজ্ঞা। ওকে, নেক্সট আমরা দেখি কনফুসিয়াসের সংকলিত 5টি ধ্রুপদী গ্রন্থ। অর্থাৎ কনফুসিয়াসের এই গ্রন্থগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই গ্রন্থের মধ্য দিয়ে কনফুসিয়াস প্রাচীন কালের চীন দেশের বিভিন্ন দিকগুলি তুলে ধরেছেন। কি কি? এটাকে বলা হয় 5 ক্লাসিক্স। ওকে, কি কি গ্রন্থ? নাম্বার 1 আমরা আসি সুকিং মানে কি? ইতিহাস গ্রন্থ। কি রয়েছে এই গ্রন্থে? এই গ্রন্থে প্রাচীনকালের চীন দেশের ইতিহাসের বিভিন্ন বৃত্তান্ত আমরা তুলে দেখতে পারি। অর্থাৎ ইতিহাসের দিক থেকে বিভিন্ন আলোচনা, ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গির দিক থেকে বিভিন্ন তুলনামূলক আলোচনা এখানে তিনি তুলে ধরেছিলেন সুকিং নামক গ্রন্থে। নেক্সট সিকিং হলো কাব্যগ্রন্থ, অর্থাৎ চীন দেশের মানুষের সামাজিক জীবনের, তাদের নীতি দর্শনের বিভিন্ন কবিতার সংকলন, তাদের জীবন দর্শনের যে বিভিন্ন কবিতাগুলি, সেই কবিতাগুলি তিনি তুলে ধরেছিলেন এই সিকিং নামক কাব্যগ্রন্থে। ওকে, অর্থাৎ সিকিংটা হলো মূলত কাব্যগ্রন্থ ভিত্তিক একটি গ্রন্থ। ওকে, কাব্যকে কেন্দ্র করে, অর্থাৎ কবিতাকে নিয়ে বিভিন্ন সংকলনকে নিয়ে। এরপরে লিচি কি? অনুষ্ঠান সম্পর্কিত, অর্থাৎ চীন দেশের প্রচলিত বিভিন্ন ধর্মীয় নীতি, আচার, আচরণ, অনুষ্ঠানকে কেন্দ্র করে মূলত এই লিচি গ্রন্থটি দেখা হয়েছে। ওকে, মনে রাখার সুবিধার্থে আমরা বলি লিচি অর্থাৎ লিচু। সেই লিচু আমরা মনে রাখার সুবিধার্থে মনে করি যে লিচু হলো এমন একটি ফল যেই ফল অনুষ্ঠানে কাজে লাগে। তাহলে এখান থেকেই মনে রাখা যাবে যে লিচি হলো অনুষ্ঠান সম্পর্কিত গ্রন্থ। ওকে, নেক্সট আমরা আসি না ইকিং হলো কি? পরিবর্তন তত্ত্ব। কিসের পরিবর্তন তত্ত্ব? এই গ্রন্থে মূলত তিনি জ্যোতিষশাস্ত্র, জ্যামিতিক বিদ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থাৎ প্রাচীনকালে যে অ্যাস্ট্রোলজিস্ট, জ্যোতিষীদের বিভিন্ন ধারণা, বিভিন্ন
ভ্রান্ত ধারণা, পাশাপাশি জ্যামিতিক বিদ্যা চর্চা নিয়ে কিন্তু আলোচনা করেছেন, তার গাণিতিক বিষয়কে তিনি গুরুত্ব দিয়েছিলেন। সর্বশেষ আরেকটি গ্রন্থ হচ্ছে চুমকি। তাহলে চুমকিতে আমরা কি জানতে পারি? লু রাজ্যের ইতিবৃত্তান্ত, অর্থাৎ যেখানে কনফুসিয়াস জন্মগ্রহণ করেছিলেন তার জন্মবৃত্তান্ত আমরা জানতে পারি এই চুমকি গ্রন্থ থেকে। ওকে, যেটা আমরা কিছুক্ষণ আগে জানলাম, দ্য স্প্রিং অ্যান্ড অটাম অ্যানালস, অর্থাৎ বসন্ত ও সারণী। ক্লিয়ার করে বুঝতে পেরেছি আশা করি। ওকে, তো আজকের এই ভিডিওটি আমরা কি কি জানলাম? নাম্বার 1 আমরা জানলাম যে কনফুসিয়াস একটি লাতিন শব্দ, চৈনিক ভাষায় অর্থাৎ চীন ভাষায় তার প্রকৃত নাম কি? কুংফুৎসু, যার অর্থ মহাপ্রভু কং। ওকে, নেক্সট, মহাপ্রভু কুং উপাদান কি? অর্থাৎ যে কনফুসিয়াসের মতাদর্শ তার জীবন দর্শন জানার জন্য আমাদের বেশ কিছু উপাদানের উপর নির্ভর করতে হয়। তার মধ্যে আমরা রেখেছি এক, দ্য অ্যানালিটিক্স, দ্বিতীয়ত হচ্ছে দ্য স্প্রিং অ্যান্ড অটাম অ্যানালস। তার জন্ম কোথায়? লু রাজ্যে। আমরা তো ইতিমধ্যে সব কিছু জানলাম, তার জীবন কর্ম, তার পিতা মাতা শিউলিয়াং, তার মাতা চেনসাই, বিয়ে হয় কার সাথে? কিউয়ান নামক। তার পুত্র সন্তান কংলি 22 বছর বয়সে তিনি বিদ্যালয় স্থাপন করেন। তিনি লু পুলিশ বিভাগের প্রধান ছিলেন, অর্থাৎ লু রাজ্যের। পরবর্তীতে প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী পদেও তিনি অধিষ্ঠিত হন। এছাড়াও তিনি পশুপালনের প্রতি বিশ্বস্ত ছিলেন। এছাড়াও 68 বছর বয়সে তিনি বাড়িতে তার জীবন দর্শন কাটান। কারণ কি? কারণ যেহেতু তার পুত্র সন্তান পরবর্তীকালে মৃত্যু ঘটে যায়, তার জীবনে শোকাগ্রস্ত হয়ে আসে। এরপরে তিনি 72 থেকে 73 বছর বয়সে তার মৃত্যু ঘটে, অর্থাৎ 479 খ্রিস্টপূর্বাব্দে। তার মতাদর্শগুলি একাধিক রয়েছে, তার মধ্যে আমরা একটি দেখলাম লি, অর্থাৎ যেখানে আমরা পাই দান, সুচিন্তা, জ্ঞান, ন্যায়বোধ, বিশ্বাস। কনফুসিয়াস মতাদর্শের গুণাবলী আমরা 6টি দিক পাই। কি কি 6টি দিক? সু, জেন, ই, লি, সিন, চি। ওকে, এরপরে কনফুসিয়াস সংগঠিত 5টি ধ্রুপদী গ্রন্থ কি কি? সুকিং, সিকিং, তারপর হচ্ছে লিচি, ইকিং, চুমকিং ইত্যাদি। ওকে, তো আজকের এই ভিডিওটিতে আমরা কনফুসিয়াস মতাদর্শ নিয়ে কিন্তু অল্পই জানলাম, একেবারে ক্লিয়ার করে জানলাম। পরবর্তীতে আমরা কনফুসিয়াস মতাদর্শ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ইতিমধ্যে আমরা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের ইতিহাস বিষয়ের একাধিক ক্লাস প্রোভাইড করেছি, না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেখে নিতে পারো। ওকে, তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে শিক্ষার্থী বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।